দেশের মানুষের বিচারিকের স্বাধীনতা আইনের শাসন থাকবে এবং সেই দেশে গণতন্ত্র থাকবে। এই গণতন্ত্রের লড়াইটাই চূড়ান্ত পর্যায়ে আমরা ৭১ সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের আহ্বানের মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম। আজকে ৫১ বছর পরে দেখলাম আমরা একটা মানচিত্র পেলাম, পতাকা পেলাম, একটা জাতীয় সঙ্গীত পেলাম, কিন্তু বাংলাদেশ থেকে খুঁজে পাচ্ছি না। কেন বাংলাদেশকে খুঁজে পাচ্ছি না? আমরা তো গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন করছি। সেই গণতন্ত্র যদি বাংলাদেশে না থাকে, হারিয়ে যায়, তাহলে এই বাংলাদেশের জন্য তো আমরা যুদ্ধ করি নাই। সে কারণেই আজকে আমাদের পবিত্র দায়িত্ব এই সাধারণ মানুষ সেটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চায়। এই শহীদ জিয়ার দল জাতীয়তাবাদী দল, যে শহীদ জিয়া যুদ্ধের নেতৃত্ব এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার দলকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র এবং নিশ্চিত করতে হবে স্বাধীনতার সার্বভৌমত্ব। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি ওদের দায়িত্ব নাই, কারণ ওরা স্বাধীনতাও চায় না, ওরা সার্বভৌমত্ব চায় না, ওরা গণতন্ত্রও চায় না। ওরা চায় রাষ্ট্রীয় ক্ষমতা আর প্রতি মুহূর্তে মধ্যে লুটপাট, লোক সীমাহীন। নিজেরাই বলতে পারে না কে কত টাকা লুট করছে, কারণ এগুলো যদি টাকা গুনতে যায়, গুনতেও ৬০ বছর বয়স না, তারপরে এত টাকা গোনা যাবে না। এটা টাকা ওজন করে নেয়, অর্থাৎ ১০ কোটি টাকার ওজন কত, সেটা পাল্লা মেপে মেপে ওরা টাকা নেয়। ওই ব্যাংকে যে মেশিন আছে টাকা গোনা, ওটাও সম্ভব না। আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা মাঝে মধ্যে বলেন, খুব করে তাদের কেউ কেউ রাজাকারও বলে, তারা বলে যে ব্রিটিশ আমলে যতটুকু ভালো ছিলাম, পাকিস্তান আমলে ততটুকু ভালো ছিলাম, আর পাকিস্তান আমলে যতটুকু ভালো ছিলাম, স্বাধীন বাংলাদেশে এখন ততটুকু আমরা ভালো না। যারা নাকি অর্থনীতি নিয়ে চর্চা করে, তাদের বক্তব্য যে ২১৬ বছর ব্রিটিশরা আমাদের এই দেশের শাসন শোষণ করে যত টাকা লুট করে নিয়ে যায় না, তার চেয়ে বেশি টাকা ১৪ বছরে শেখ হাসিনা পাচার করতে দিচ্ছে। এটা কিন্তু অর্থনীতিবিদদের কথা আমার কোনো বক্তব্য না। তাহলে বুঝতে হবে যে এই টাকা লুটের উৎস কোথায়। উন্নয়ন, যে অপটিমাম যে ডেভেলপমেন্ট, এটা তো মানুষের কাজ। সবাই তো একটু ভালো রাস্তায় চলতে চায়, তারা সবাই তো নদীর উপর দিয়া একটা ভালো ব্রিজ চায়, কিন্তু চাওয়ার মধ্যে তো তাদের তো আবার একটা সামর্থ্যের ব্যাপার আছে। এখন আপনি যদি ৫০০ কোটি টাকার প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা নির্ণয় করেন, তাহলে বা ২৫০০ কোটি টাকা নির্ণয় করেন, তাহলে কি হলো? ৫০০ কোটি টাকা কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট আর বাকিটা শেখ হাসিনার ছেলেবেলাদের পকেটে। এখানে শেখ হাসিনা পায় না, এটা কিন্তু হলফ করে বলা যাবে না, কারণ তিনি এত ভালো লোক না যে তারে কোনো মুনাফা না দিয়া, তারে কিছু না দিয়া কেউ টাকা অর্জন করেছে। আপনাদের দেশের একজন প্রখ্যাত নেতা ছিল বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি কি বলতেন যে বাঘে দণ্ডে বাঘে সারে, হাসিনা দণ্ডে কারণে সারে না। যে সে যে বাঘিনীর চেয়েও হিংস, তার জন্য লোকের টাকা লুটপাট করে আর সে বসে বসে আঙুল চষে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? বিশ্বাসযোগ্য না। প্রত্যেকটা লোকের টাকার পিছনে তার অংশ আছে, তার ইন্ধন আছে, তার নেতৃত্ব হচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে আবুধাবিতে প্রধানমন্ত্রী গেছিল না, কয়েক মাস আগে। কেন গেছিল আপনারা জানেন, নানা কথা আছে। এখন সেখানে কি হয়েছে, তার মেয়ের জামাই, হয়তো বলবেন মেয়ের সাথে তালাক হয়েছে, তালাক যদি হয়ে থাকে আজকাল হতে পারে, কিন্তু তখন তো মেয়ের জামাতা ছিল, তারা সেখানে টাকা পাচার করে নিয়ে আসছে। তার পরিমাণ কত সেটা আপনার খুব দিলে জানতে পারেন। এবং এখন সেই আবুধাবিতে মেয়ের জামাই জেলখানায় কারারুদ্ধ আছে। ১২০ কোটি টাকার ব্যাপার না, কিন্তু অনেক টাকার ব্যাপার। এবং বিদেশি ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকে যে পাওয়া যায়, এবং আমেরিকান ইকোনমি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট FBI
তারা কিন্তু প্রায় শোনা যায় টাকা জব্দ করতেছে। কোনোটা পুলিশে রাখা টাকা, কোনোটা ওই ওয়াসার চাকরি তার টাকা, কখনো আরো প্রধানমন্ত্রীর ভাই বোনদের টাকা শোনা যায় জব্দ হচ্ছে। কিন্তু কত জব্দ হচ্ছে কত হয় নাই সেটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না। এই যে অবস্থা, যে আজকে আমার যে পরিমাণ টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক হওয়ার কথা তার চেয়ে 5 গুণ 7 গুণ 500-700% বেশি আজকে উন্নয়ন খাতে ব্যয় করছেন। এই টাকাটা করতে যে ব্যয় করছেন, বিদেশ থেকে আনছেন। এই যে বিদেশ থেকে যে টাকাটা আনলেন, আমি 400 টাকার জিনিস যদি আপনি 2000 টাকা কিনেন লোন করে ব্যাংক থেকে, তাহলে আপনি কি ব্যাংকের টাকা সুদ দিতে পারবেন? পারবেন না। সেই কারণে আজকে বিদেশিদের টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, তাদের সুদের টাকা দেওয়ার সামর্থ্য এই সরকারের নাই। এই সরকারের নাই মানে জনগণের নাই। কারণ জনগণের টাকা শেখ হাসিনার কোনো পৈতৃক টাকা পয়সা ব্যাংকে নাই, সেই টাকাটা তিনি ফেরত দিতেন। আজকে আমাদের পদ্মা সেতু বানানোর জন্য 2006 সালে তখন জাপান এর একটি ফার্ম এই কাজটি করতে চাইছে। তারা মাটি পরীক্ষা সবকিছু সয়েল টেস্ট করলো এবং তারা ডিজাইন নকশাও দিল এবং তারা এস্টিমেটেড কস্ট দিল 11,000 কোটি টাকা। যে 11,000 কোটি টাকা দিলেন, সেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বললেন এটা 10,000 কোটি টাকার মধ্যে সার্থক হবে। আর এখন পদ্মা সেতুর কি উৎপাদনের জন্য পাখানা প্রস্তাবখানায় 500 কোটি টাকা খরচ। এখন বুঝতে পারেন এই যে বিলাসিতা, এই যে টাকা লুটপাটের যে একটা তাণ্ডব, এখান থেকে দেশ বাঁচবে কিনবে, আপনি বাঁচবেন কিনবে। এখন খাচ্ছেন যাচ্ছেন ভাবছেন যে না কোনো কিছুর অভাব নাই, অভাব ধরা পড়বে না। ডায়াবেটিস রুগী কিন্তু একদিনে কাহিল হয় না, যখন হয় আলাদা হয়ে থাকতে পারে না। অর্থাৎ একেবারে ডায়াবেটিসের মতো অর্থনীতিটা সুসা খাচ্ছে, যখন ধপাস করে পড়ে যেতে পারে, যখন পড়ে যেতে পারে। এই যে ধরনের দিনকে উবায়দুল কাদের বক্তৃতা দিল, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট লিডার করবে, যখন ধপাস করে পড়ে গেল তখন কি দেখছেন ড্রাইভারে কেউ ধাক্কা দিচ্ছে? দেখছেন কেউ ধাক্কা দেয় নাই। এই সরকারটা একসময় ধপাস করে পড়ে যাবে, আপনি তো আরো পাবেন না। সে কারণেই আজকে আমাদেরকে আন্তরিকভাবে আন্দোলনটা করতে হবে। কেউ দেশি বিদেশি এখন আরো 5-7 বছর আগে থেকে আমাদের সাথে কথা প্রসঙ্গে বলেন, যতই বলেন সে নিশ্চে একজি, অর্থাৎ ডাক্তারতে যাওয়ার পথ লাগবে। হয় সামনের দরজাটা যাবে, না হলে পিছনের দরজাটা যাবে, না হলে জানালা দিয়ে যাবে, না হলে দরজা দিয়ে যাবে। তার মানে তাদের ভাষায় সে হ্যাজ নো একজিট। অর্থাৎ আমি বললাম কারণটা কি, বলে কারণটা আপনি জানেন না, সে বড় জানে। অর্থাৎ যে কত পাপ করছে, কত কর্ম করছে, এটা আমার ইউরোপীয় ইউনিয়নের লেখাটাকে চলছিল যে ইসরায়েল ডাজ নট নো যে সে কি করছে, কিন্তু বাট শি নোজ যে সে কি করছে। এই কারণেই সে একজিট খুঁজে পাচ্ছে না, তারপরে একটা একজিটের ব্যবস্থা করে। তা আমি বলবো এখন আজকের ওই অনুষ্ঠানে আপনারা জানেন একটা 27 দফা কর্মসূচি আমাদের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে তুলে ধরছে। এই 27 দফাটা কি? এখানে দেওয়ার আছে, পাওয়ার নাই। আপনি কি দিবেন কি করবেন এটা আছে, কিন্তু করার বিনিময়ে আপনি কি পাবেন? দলীয় নেতা কর্মীদের জন্য কোনো রাখা হয় নাই। অর্থাৎ টেক বাংলাদেশ, যেটা যে বাংলাদেশের অবস্থান আনতে হলে আমাদের কি কাজটা করা দরকার, সেখানে কিন্তু শেখ হাসিনার একদিকের কথাটা পরিষ্কারভাবে বলা আছে। কি একদিক? যে প্রতিহিংসা রাজনীতি পরিহার করে সবাই মিলে দেশটাকে গড়ে তোলা, আর দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, কিন্তু দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা থেকে বিরত রাখা। তাহলে কি হইল? আজকে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি চোখে পড়ে না, চোখে পড়ে রাজনীতিবিদ। অর্থাৎ ভিন্ন মতে রাজনীতিবিদদেরকে একদিকে পুলিশ দিয়ে হয়রানি, আরেকদিকে দুর্নীতি দমন কমিশন দিয়ে হয়রানি। অর্থাৎ ফেসিবাদের যতগুলি উপকরণ দরকার
সব কয়টা উপকরণ, সব কয়টা হাতিয়ার সে জনগণের বিরুদ্ধে একের পর এক ব্যবহার করছে। এমনি অবস্থা থেকে তো আপনার পরিত্রাণ পাওয়া দরকার। সেই কারণে শেখ হাসিনাকে বলবো, আপনি খালেদা জিয়া 10 টাকা চুরিও করে নাই, আত্মসাৎ করেন নাই, তারা বলে ম্যাচিংয়ের টাকা মাইরা গেছে। এই যে কথাবার্তা বলেন, এইটার বিচার একদিন হবে, হয়তো ইহকালে না হয় পরকালে তো হবে। যেহেতু আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, তসবিহ না টাকার হিসাব করেন, এটা মানুষ এখন কনফিউজ। অর্থাৎ তসবির মধ্যে যে আল্লাহর নাম জপ করেন কতবার সেটা বলেন, না প্রত্যেকে কত টাকা এলো সেটা বলেন। তো সে কারণে আজকে যে আপনার এই তসবিহ, আপনাদের তাহাজ্জুদের নামাজ, আপনি কোরআন শরীফ পাঠ করেন, এই দেশের 7টা মুসলমান 7টা মানুষরা বিশ্বাস করে না। আপনি করতে পারেন লোক দেখানোর জন্য, কিন্তু এইটা আপনি কি করেন, নিজের জীবনে পালন করেন না। যদি পালন করতেন, সকল ধর্মে বলা আছে মিথ্যা কথা মহাত্মা। শেখ হাসিনা ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত যত কথা কয়, এখানে সত্য কথা বাকি চালান দিয়ে পাবেন একটা, পাবেন না। সব সত্য ফক করে বলতেছে, এর চেয়ে আর সত্য কথা নাই। আসলে সব মিথ্যা। কিছু মানুষকে কিছু সময় বোকা বানানো যায়, সকল মানুষকে কি সব সময় বোকা বানায় রাখা যায়? যায় না। অভাব নাই, অনটন নাই, জিনিসপত্রের দাম আমার আয় আছে, আবার বলে যে আমি 1 বেগুন রান্না করতে 200 লবণ খরচ করুন, কার কি বলার আছে? এগুলো উন্মাদক পাগল ছাড়া একটা রাষ্ট্রযন্ত্রে এই ধরনের কথা বলার কোন সময় মানানসই না। আরেকটা আপনারা মনে কষ্ট পাইতে পারেন, এই যে সিলেটের একজন ভদ্রলোক আছে, ভদ্রলোকই লেখাপড়া শিখছে, কি আরিফ তাকে রেখে কেন, ওই যে কি ফরেন মিনিস্টার, তার কথাবার্তার কোনো আঁকা মাথা পান, তখন কোনটা কয়, তো আমি দিল্লিতে বলছি শেখ হাসিনার সরকার আর 1 বছর রাখতে, মানে কত বড় হবে যে নতুন কথা বলে দিচ্ছে, মানে রাষ্ট্র শিখেছে আউট করে ফেলছে। অর্থাৎ কথাটা সত্য, কিন্তু তাকে বলে বলা উচিত না। কতক্ষণ আমেরিকার আহম্মদ কয়, মানে এক এক সময় এক এক কথা বলে। কখনো বঙ্গবন্ধুর কাছে শিখছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলেন, আমি ছাত্রলীগ, তৎকালীন ইস্ট পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আর মোমেন সাহেব তখন এসএম হলেন এনএসএস প্রেসিডেন্ট, আর আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। উনি কিনা এখন বঙ্গবন্ধু তারা এটা করছে সেটা করছে, আমরাও দল করছি, আমারও কয়টা ইহারে করছে, করতে এনেছে। সুতরাং এই যে পাগলের রাজত্ব আমরা করছি, এই পাগলের রাজত্ব থেকে তো আমাদেরকে একটা পরিত্রাণ পাইতে হবে, পাইতে হবে না? পররাষ্ট্রনীতি বলতে কোনো নীতি নাই। একটা পররাষ্ট্রনীতি আছে, দুইটা দেশ চীনা হাসিনা, মোমেন সাহেব, তারা আওয়ামী লীগ, একটা হলো চীন আর একটা হলো ভারত। ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ক্ষমতায় থাকার জন্য, চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে টাকা এনার উৎপাদ, আর কোন দেশ তারা চিনে না। সে কারণে আজকে আমাদের যে পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় ছিল কারোর সাথে শত্রুতা না, সকলের সাথে বন্ধুত্ব, সে কারণে আজকে আমাদেরকে এই যে জাতি যে ক্রান্তিকা, এই ক্রান্তিকা 100 বছরে যাবে না। আমরা যদি আদর্শিকভাবে পরিবর্তন না আনতে পারি, আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি, আজকে আওয়ামী লীগকে নামানো, কালকে আমরা ক্ষমতায় যাবো, আওয়ামী লীগ 100 টাকা খায়, আমি কোন আমি 10 টাকা খাইছি, কেন বাবা আমি 10 টাকায় খাবো, জনগণের টাকা। এই পরিবর্তনটা আনার জন্যই তারেক রহমান একদিন চেয়ারম্যান আমাদের, তিনি একটা ভাবনা, একটা বক্তব্য তুলে ধরছেন। এই বক্তব্যটাই আমরা 27 ভাগে বিভক্ত করে চিহ্নিত করেছি, উপস্থাপন করেছেন, এবং এটাও তিনি বলেছেন যে আমি আপনাদের সাথে প্রশ্ন করলাম, বাট ইট ইজ নট ফাইনাল, আরো যদি কারো কারো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো আমরা নিব। সুতরাং আমরা এখানে অবস্থান ধর্ম করতেছি, হয়তো পুলিশ ওরা তো আর 4 ঘুরে আসতে ঘুরে থাকবে। যেই দেশের পুলিশ বলে মাসের রাজা ইলিশ আর রাষ্ট্রের রাজা পুলিশ, সেই দেশে আমরা বসবাস করি, মানে কত গুণালে যে পৃথিবীতে জন্মগ্রহণ করছি, কত কার্য করছি, সেটা অপমান করতে পারি না। আমি ট্যাক্স না দিলে ওদের আর বেতন পাইবো না, ওর বউগুলো আমি না খেয়ে থাকবো, ও কিনা বলে দেশের রাজা হয়ে গেছে। সেই আজকে মানে দেশটার কোথাও কিছু নাই,
মধু চুরির কথা বলবেন, হলমার্ক কেলেঙ্কারির কথা বলবেন, আপনি রিজার্ভ চুরির কথা বলবেন, আপনি শেয়ার মার্কেটের চুরির কথা বলবেন, আরো কত চুরি আছে এটা আপনি আমি জানি না। স্বাস্থ্য খাতের চুরি, ওরে বাবা করোনার চেয়ে একদম করুণ অবস্থা স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত যদি করোনার চেয়ে করুণ অবস্থা হয়, সেখানে বাংলাদেশের মানুষের কি দারুণ অবস্থা, কি কঠিন বিষয়, এগুলো আপনাকে বুঝতে হবে না। দেশটা আপনি স্বাধীন করছেন, আপনি স্বাধীনভাবে বাঁচার জন্য না, সুস্থ থাকার জন্য না, আপনি কথা বলার জন্য না। তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আর একজনে করবো একপত্রে সূত্রে পাইছে, সব স্বপ্নদের বাঁকে নিচ্ছে। আর বাবা কিন্তু দুই বেলাকে স্বপ্ন দেখছে, কোনোদিন কি জায়গা দেখে নাই, সবসময় ঘুমায় থাকতো। মানে যে জিনিস আবিষ্কার হয় নাই আজকে আবিষ্কার হচ্ছে, সেটাই হলো যে বঙ্গবন্ধুর স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন। মানে একটা আল্লাহ রসুলের নাম নাই সকাল থেকে উঠা, আর আল্লাহ রসুলের নামেও কিন্তু একটা বিধান দিয়েছে কোরআন শরীফে যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, জাকাত দিবেন, এগুলো দিচ্ছে না। আর এই যে শেখ মুজিবের নাম লওয়ার ব্যাপারে কিন্তু আকার শিকারদারি কমা নাই, খালি বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো সকাল থেকে ঘুমান পর্যন্ত। আবার তিনি খুব ফরজগার মানুষ, কিন্তু সব আলমদেরকে ভিতরে ঢুকেছে, হুজুর করে সব ঢুকে দিচ্ছে। আরে হুজুরে কেন খেলবো না? নরেন্দ্র মোদী যদি দিল্লিতে মসজিদে বানাইতে পারে, তাহলে তারা একটা প্রতিবাদ করতে পারে না যে মুসলমান হিসেবে এটা কি তার পাপ নাকি? অথচ কেন দিল, তার বাইরে কেন অপমান করলে যে আসছে, এজন্য এই যে লোকগুলোকে ঢুকে দিচ্ছে। তাদের জামিন দিবে কি দিবে না পরের কথা, আদালত তাদের জামিনের কাগজ গ্রহণ করে না, উচ্চ আদালত নিম্ন আদালত। এটা কি বিচার? বিচারকরা তার বিবেক বুদ্ধিটা বিচার করবে? সুতরাং আমার মনে হয় যে আমরা যা করছি এখন, আমরা যা করতে চাই সেটা আমাদের জন্য না, দেশের জন্য, জনগণের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমরা একটা সুন্দর দেশ উপহার দিতে চাই। আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতাটা বড় বিষয় নয়, আমাদের কাছে বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, পৃথিবীর দিকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই দেশটা দেখার আমাদের সুযোগ আছে, সেই দেশটা আমাদের দেখার সুযোগ ছিল, কিন্তু আমাদেরকে আজকে একটা অন্ধকার কূপের মধ্যে নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ মানে এখানে চুরি, ছিটাই, ডাকাতি, ব্যাংক ডাকাতে কথা তো পরে শুনছি, 73-72 সালে শুনছি। এখন তখন ব্যাংক ডাকাতি হইত, ছোটখাটে কাজে যাইত, 2-1 পিস্তলটা গুলি করতো, 2000 টাকা পাইতো, 10,000 টাকা পাইতো। আর এখন তো ব্যাংক ডাকাতি চুরি দেওয়া হয় না, কাগজ কলমের জায়গায় লক্ষ কোটি টাকা, এই তো অবস্থা। আর কম্বল চুরির কথা তো স্লোগানই আছে না, যে কম্বল কাটা মুজিব কোট আর দ্বিগুণা নৌকায় কোট। আমার মনে হয় জনগণের মুখে আমার এই শব্দটা এখন জাগ্রত, সঠিক। সুতরাং আজকে সে তো ভোটের চিন্তা করে না, তার তো ভোটের প্রয়োজন নাই, কারণ জনগণ তার কাছে পাবলিক, জনগণ জনগণের জায়গায় নাই। এই পাবলিকদেরকে দাঁড়াইতে পারলেই নাকি সোজা রাখা যায়, এইগুলো তার বক্তব্য। এই পাবলিকগুলোকে দাঁড়াইয়া শেখ মুজিবকে পাকিস্তানে রাখতে পারছে, কিন্তু পাবলিককে দাঁড়ায় রাখতে তো পাকিস্তান বর্বর বাহিনী একের মাথা নিচু করে আত্মসমর্পণ করে দিতে ঠিক। সুতরাং ওরাও চায়, এখন সিদ্ধান্ত নিতে পারছে না ওরা কোথায় যায়। ওরা দেশে যাবে, থাকতে পারবে, বিদেশে যাবে, সেখানেও ঠিকানা খুঁজে পাচ্ছে না। কারণ যে হারে সব পৃথিবীর মানুষ বিশ্ব দেশগুলিকে খেপে তুলছে, একমাত্র মাসিক বাড়ির দেশ ছাড়া এদের আশ্রয় দেওয়ার জায়গা নাই। কিন্তু মাসিক বাড়ি যদি আশ্রয় হয় সেটাকে মন্দ বলবে, সেই কারণে সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব হচ্ছে। তাকে যেতে হবে, একটু সময়ের ব্যাপার। এই সময়টি যদি আমরা সঠিকভাবে জনগণকে নিয়ে মাঠে থাকি, আমাদের আন্দোলনটা যদি আমরা আন্তরিকভাবে সঠিকভাবে করি, নিজেদের মধ্যে কোনো বিভেদ না রাখি,
আমি আবার বলছি, ওদেরকে যেতে হবে, ওদেরকে আটকে রাখা যাবে না। আমরা চেষ্টা করলো, ওদেরকে রাখতে পারবো না, ওদের যেতে হবে। কোথায় যাবে, কিভাবে যাবে, সেটা তার ব্যাপার। আর দেশে যদি রাখতে হয়, তাহলে আমার একটা প্রস্তাব আছে, যা করছেন করছেন, তবু একটা জনগণের উদ্দেশ্য করলেন, আমার মাফ করে দেন, আমি আপনাদের সাথে থাকতে চাই, ঠিক আছে? তারপরে আপনার যখন বিচারের কথা কন, আদালতে দুটোকে দোষী সাব্যস্ত করেন, সেদিন জেলে দেয়, অর্থাৎ দোষী সাব্যস্ত না হলে আপনাকে আমরা জেলে পাঠিত না, আগে দোষী নির্ধারিত করুন, তারপরে আরো বলছি, বুঝছেন তো? ঠিক আছে ভাই। এখন 10 দফার দাবি আজকের দিন গেল, পরবর্তী কর্মসূচি 16 জানুয়ারি সোমবার সারা দেশে সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভার সমাবেশ এবং মিছিল। এইমাত্র ঢাকার থেকে এই কর্মসূচিটি আপনাদের সামনে ঘোষণা করার জন্য, হ্যাঁ, 10 দফা দাবির মধ্যে যেটা বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে, বিদ্যুতের দামটা 1 দফা বাড়াইছে, আর 1 দফা বাড়ানোর জন্য পায়তারা করছে। সেইটার বাতিলের দাবিতে 16 জানুয়ারি সোমবার সারা দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা সমাবেশ ও মিছিল। এটা টাইম যার যার এলাকায় সে টাইম ঠিক করে আসে না, সকাল 10টা, এটা না। অর্থাৎ যে থানায় করবে, যে পৌরসভায় করবে, যে মহানগরে করবে, যে জেলায় করবে, তারা নেতা কর্মীরা ঠিক করে নিবে তারা কখন করবে। ওইটা আমি বলি, আর বলার মতো নাই, কারণ সব খবর আপনারা জানেন। আমরা বলি, আপনারা শোনেন। আপনাদের বলতে দিলে আমাদের তো বেশি জানেন, বেশি বলতে পারেন। সবাই যখন আমরা জানি আমাদের করার কাজটা কি, সেটা আমরা এখন করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির সিলেট বিভাগীয় গণ অবস্থান এবং গণ অবস্থানের এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ভাই ভালো আছেন তো? ভালো আছেন তো? 3টা পর্যন্ত চলবে, 3টা পর্যন্ত মানে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই যে অবস্থান 10 দফা দাবি নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির অবস্থান থেকে আমরা আমাদের বিরোধী দিচ্ছি, কিন্তু আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করছি, আমাদের কর্মসূচি 3টা পর্যন্ত চলবে। আমাদের জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। এখানে অনেক নেতা কর্মীরা বিএনপির অঙ্গ, আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের মহানগর বিএনপির জয়েন্ট গভর্নর ফরহাদ চৌধুরী, শামীম, রেজাউল হোসেন, গয়াস চৌধুরী, জামালমণি আরবিন, জিল্লুর, নজিবুর রহমান নজির এবং হুমায়ুন রহমান মাসুদ, নুরুল আলম সিদ্দিকী, খালেদ, মাহবুব চৌধুরী, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা সবাই এখানে ধৈর্য সহকারে বসবো। আমরা 3টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। সবাইকে এখানে বসার জন্য অনুরোধ করছি। নামাজের জন্য বিরতি। সিলেট রেজিস্ট্রারি মাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। রেজিস্ট্রারি মাঠ থেকে আমরা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সিলেটের ম্যাগাজিনের সাথে থাকুন। বাস্তব